বাংলা ও বিশ্ব সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন ব্যাক টু ব্যাক 2 হরর স্টোরিজ। প্রথম গল্প তিলোত্তমা এবং দ্বিতীয় গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী, দি অ্যাডভেঞ্চার অব দি সাসেক্স ভ্যাম্পায়ার। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প তিলোত্তমা। হ্যালো সৌম্য। শোন না ভাই, একটা হেল্প লাগবে। বল, কি হয়েছে? তার আগে বল কেমন আছিস? বিয়েটা তাহলে করছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। অ্যাট লাস্ট করছি। তুই কেমন আছিস বল? তোর কাজবাজ কেমন চলছে? ভালোই আছি, কাজটাও দিব্যি চলছে রে। বাহ বাহ, বেশ। তুই তো এখন বিশাল প্রমোটার। তা শোন না, একটা বাড়ি কিনবো রে, হেল্প কর ভাই। বাড়ি নিবি? আচ্ছা, হঠাৎ বাড়ি কিনবি? কি ব্যাপার রে? আরে নিউ টাউনে একটা চাকরি পেয়েছি, শর্মিলাকে নিয়ে ওখানে শিফট করতে চাই। আর আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছা ওখানে থাকবো, তাই আর কি। ভাই একটু তাড়াও আছে, 2 সপ্তাহ পর জয়েনিং। তুই তার মধ্যে কিছু একটা ব্যবস্থা করে দে। জানিসই তো আমি কদিন একটু ব্যস্ত থাকবো, তোকে কিন্তু পুরোটা ম্যানেজ করতে হবে। হ্যালো, কিরে পারবি তো? ফোনের ওপারে সৌম্যের কোনো শব্দ পাচ্ছি না, ও এক্কেবারে চুপ। আমি আবার বললাম, কিরে, হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনলি কি বললাম? হ্যাঁ ভাই, শুনেছি। তো কেমন ঘর চাইছিস বলতো? সেরম কোনো ক্রাইটেরিয়া নেই, একটু শান্তিতে থাকতে পারলেই হলো। তবে হ্যাঁ, বেশি ভিড়ভাট্টা এলাকায় করিস না ভাই। বুঝলাম। একটা বাড়ি আছে, সে সোনারপুরে। আশপাশটা নিরিবিলিও হবে, 2 তলা ঘর, সামনে বাগান, বেশ ভালো বাড়িটা। বাড়ির মালিক। চলবে ভাই, চলবে। তুই যখন বলছিস ভালোই হবে। তোকে কিন্তু সব অ্যারেঞ্জ করতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, সে আমি সব করে দেবো। তুই আগে বিয়ের পিড়িতে বস। থ্যাংক ইউ ভাই। বল কেমন কি খরচ পড়বে? আমি তোকে ডিটেলসটা পরে দিচ্ছি, আমায় একটু সময় দে। তোরা কবে আসবি বলতো? হ্যাঁ ঠিক আছে, আমরা যাব ধর ওই 1-1.5 সপ্তাহ পর। ওকে। তুই কিন্তু আসতে পারতিস ভাই। যাওয়ার ইচ্ছা ছিল রে, হঠাৎ কটা কাজ পড়ে গেল ওই ডেটে, জানিসই তো। হ্যাঁ, মাসিমণি বলছিল মাকে, আমি শুনেছি। ট্রিটটা না হয় পাওনাই রইল। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে চিন্তা নেই। আমি আসি না তোদের ওখানে, তারপর না হয় সব হবে। ওকে দেন। চল রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। সৌম্য যখন সব অ্যারেঞ্জ করে দেবে, আর চিন্তা করে কোনো লাভ নেই। কালই নতুন বাড়িতে এসেছি। বাড়িটা বেশ সুন্দর। সৌম্য যেমন যেমন বলেছিল ঠিক তেমনই। 2 তলা বাড়িটা। বাড়িটার সামনে একটা ছোট্ট বাগান। বাগানটা 2 ভাগ করে চিরে মাঝখান থেকে চলে গেছে একটা নুড়ি কাকড় বেছানো রাস্তা। রাস্তাটা শেষ হয়েছে বাড়ির একেবারে সামনের মেন রাস্তার মেন গেটে। বাড়িটার চারদিকে অর্ধেক পাঁচিলের ওপর লোহার রেলিং তোলা। আর তার চেয়েও বেশি ভালো লাগলো বাড়ির নামটা, তিলোত্তমা। কে রেখেছিল এই নাম? বাড়ির নামটা আর বদলালাম না, ওটাই রেখে দিলাম,
মোটমাট বাড়িটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হলো। আশেপাশে বেশি বসতিও নেই, তাই বেশ নিরিবিলি বলেই মনে হলো জায়গাটা। মনটা সৌম্যর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল। না, ছেলেটা এই কদিনের মধ্যে এতটা করে দেবে ভাবতেই পারিনি। ঘর সাজানো গোছানো, আসবাব, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব অ্যারেঞ্জ করে দিয়েছে। মনে মনে খুশি হলাম। শর্মিলাও খুশি হয়েছে নিশ্চয়ই, কারণ ও যেভাবে সারা ঘর ঘুরে ঘুরে দেখছে আর মুচকি মুচকি হাসছে, তাতে ওর মনোভাব বুঝতে আমার বাকি রইল না। আজই সন্ধেবেলায় সৌম্য এসেছিল। বাড়ির ব্যাপারটা নিয়ে সব রফা দফা হয়ে গেছে। বাড়িটা এখন অফিসিয়ালি আমাদেরই। অফিসে জয়েনিংয়ের ডেট এসে গেল। আরও 2 দিন কেটে গেল বাড়িটায়। দিব্যি আছি, কোনো সমস্যাই হচ্ছে না। শর্মিলার যদিও প্রথম রাত্রে ঘুম হয়নি, সেটার কারণ যদিও নতুন জায়গা। এর বাইরে আর কোনো সমস্যা হয়নি। সমস্যা হলো শর্মিলা এবার সারাদিন একা থাকবে। শর্মিলা বলল, এই যে তুমি তো চলে যাচ্ছ, আমি সারাদিন একা একা কি করব? বোর হয়ে যাব তো গো। বোর কেন হবে? টিভি আছে, বই আছে, আর সর্বোপরি তোমার প্রিয় ফোনটা আছে। ওদের নিয়েই কাটিয়ে দাও। আর তোমার স্কুল সার্ভিস এক্সামের প্রিপারেশনও তো নেওয়ার আছে নাকি? তুমি যে দেখছি লম্বা লিস্ট বানিয়ে দিলে গো। ধুস, এইমাত্র তো একটা ঝক্কি মিটলো, আবার প্রিপারেশন। এই নিয়ে কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে তারপর শর্মিলা আমায় মুক্তি দিল। আমিও চলে গেলাম অফিসে। অফিসের প্রথম দিন, তাই সুযোগ পাইনি শর্মিলাকে একবার ফোন করার। লাঞ্চ আওয়ারে একবার একটু কথা হয়েছিল, তারপর সোজা ঘরে ফিরে এসেই কথা হলো। ওকে জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হলো কি না। ও বলল দিব্যি ছিল। যাক, নিশ্চিন্ত। সমস্যাটা শুরু হলো 2 দিন পর থেকে। অফিসের ডেস্কে বসে কাজ করছি, এমন সময় দেখি শর্মিলার কল আসছে। বলো, সব ঠিক আছে তো? না দীপ, কিচ্ছু ঠিক নেই। কেন, কি হলো আবার? দীপ, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি জানো। কাজ সেরে ড্রয়িং রুমে এসে বসেছি, মনে হলো জানলার কাছে কেউ দাঁড়িয়েছিল। আমি তাকাতেই সরে গেল। আমি ভাবলাম ভুল দেখছি হয়তো, অত পাত্তা দিলাম না। দুপুরবেলা একটু জিরিয়ে নেবো বলে বেডরুমে গিয়ে শুলাম। হঠাৎ স্পষ্ট দেখলাম জানো তো, জানলার ওপর থেকে কে যেন হেঁটে গেল। কাউকে দেখতে পাওনি? না, পর্দা দেওয়া ছিল। আর তারপরেই সারা দুপুর মনে হলো যেন কেউ ঘরটাকে ঘুরে বেড়াচ্ছে। মধ্যখানে আমি 2 বার উঠে ভালো করে বাইরেটা দেখে এসেছি, কিন্তু বিশ্বাস করো, একটা কুকুর অব্দি দেখতে পাইনি। আমি একটু চুপ করে থাকলাম, তারপর সান্ত্বনা দিয়ে ওকে বোঝালাম, এটা তোমার মনের ভুল। বিগত কদিন ধরে খাটাখাটনি গেছে, তাই এসব ভুলভাল চিন্তা চলে আসছে মাথায়। আচ্ছা, তাই হবে হয়তো। বলে ও কলটা ডিসকানেক্ট করে দিল। পরের দিন বিকালের দিকে আবার শর্মিলার কল এলো, কিন্তু এবার ওর কণ্ঠস্বরে একটা দারুণ ভয়ের আভাস পেলাম। হ্যালো দীপ। হ্যাঁ, কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? দীপ, এই ঘরটা অদ্ভুত দীপ। এই ঘরে কিছু আছে, তুমি বিশ্বাস করো, এই ঘরে কিছু কিছু একটা আছে। আরে কি হয়েছে বলবে তো? তুমি তুমি বাড়ি আসো দীপ, তুমি বাড়ি আসো, আমার ভীষণ ভয় করছে। রেস্ট করব বলে আমি বেডরুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়েই ছিলাম, হঠাৎ শুনি
একটা শব্দ। আমি চমকে উঠে বিছানায় বসি। শব্দের উৎস খুঁজতে আমি এদিক ওদিক চোখ ফেরালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। বুঝতে পারছিলাম না কি করব। তখনই বুঝতে পারলাম শব্দটা একটু বেড়েছে, আর শব্দটা আসছে দেওয়ালের ভেতর থেকে। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি এক পা করে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেল। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি মনে হলো, আমি দেওয়ালের কাছে কানটা নিয়ে গেলাম। কিছু যেন একটা শুনতে পাচ্ছি। আমি দেওয়ালে কানটা চেপে ভালো করে শোনার চেষ্টা করলাম। আর দীপ, আমি যা শুনলাম তাতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। দেওয়ালের ভেতর দিয়ে আমি শুনতে পেলাম একটা গলা, একটা খ্যানখ্যানে মহিলা গলা। ওই বিভৎস হাসি শুনে আমি ছিটকে পিছিয়ে এলাম, আর তখনই কার্পেটে আমার পা জড়িয়ে আমি উল্টে পড়ি পিছনের দিকে। পড়ার সময় বাঁ হাতটা ধাক্কা লাগে বিছানার একটা হাতলে। তারপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন দেখি বাইরে অন্ধকার হয়ে গেছে। শর্মিলার হাতে ফার্স্ট এড করতে করতে আমি ওর সব কথাই শুনলাম। ফার্স্ট এড হয়ে যেতে আমি ওর হাতটা আমার দু হাতে নিয়ে বললাম, শর্মিলা, তুমি শান্ত হও। তুমি বড্ড উত্তেজিত হয়ে পড়েছ। দেখো, বিগত কয়েকদিন আমাদের অনেক ধকল গেছে। বিয়ে, ঘর, অফিস, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি জানি তুমিও ভীষণ ক্লান্ত। তারপর সারা ঘরে তুমি একা থাকছো। ক্লান্ত, অবসন্ন মনে এরকমটা হতেই পারে। তুমি ওভারথিঙ্ক করছো শর্মিলা, আর কিচ্ছু না। এক ঝটকায় শর্মিলা ওর হাতটা আমার হাত থেকে সরিয়ে নিল। আমি ওভারথিঙ্ক করছি? তার মানে আমার কোনো কথাই তোমার বিশ্বাস হয়নি, তাই তো? তোমার আমায় পাগল মনে হচ্ছে, তাই না? আমি সব বানিয়ে বানিয়ে বলছি, তাই তো? না শর্মিলা, না, আমি তা বলছি না। আমি বলতে চাইছি তুমি শান্ত। তার মধ্যে কি সব শব্দ শুনেছো সেটা নিয়ে তুমি বুঝতে কেন পারছো না? শর্মিলা উঠে দাঁড়ালো। না দীপ, তুমি বুঝতে পারছো না। এই বলে শর্মিলা ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি বসেই রইলাম। এরপর বেশ কিছুদিন কেটে গেল। শর্মিলা কেমন একটা থমথমে হয়ে আছে। আমি নোটিস করলাম ও আর আগের মতো হেসে খেলে কথা পর্যন্ত বলছে না। কেমন কেমন চুপচুপ হয়ে গেছে। কাল ওর জন্মদিন। প্রতি বছরই আমি ওর জন্মদিনটা খুব স্পেশালভাবে সেলিব্রেট করি। এবছরও তার অন্যথা হবে না। কিন্তু এখানে তো আমি কাউকে চিনি না, তাই কাউকে ডেকে সেলিব্রেট করবারও কোনো প্রশ্ন নেই। তাও সৌম্যকে ডাকবো ভাবলাম। ছেলেটা খুব হেল্প করেছে এই কদিন। ঠিক করলাম দুজনে মিলে একটা কিছু সারপ্রাইজ প্ল্যান করব। এখানে আসার পর থেকে অফিস, ঘর করা ছাড়া আর তো কিছুই হয়নি। কিছুই চিনি না। অনেক কিছু কেনাকাটার আছে শর্মিলার জন্য, তাই সৌম্যর হেল্প একান্ত কাম্য। প্লাস আমার বিয়েতে না আসায় ওর একটা ট্রিটও প্রাপ্য আছে আমার তরফ থেকে। ওকে একটা কল করে সব বললাম। ও রাজিও হয়ে গেল। ঠিক হলো কাল বিকেলে আমি অফিস থেকে বেরিয়ে ওর সাথে দেখা করব। তারপর দুজনে কেক, গিফট কিনে টিনে একসাথে বাড়ি ফিরব। আজ একটু তাড়াতাড়ি অফ নিয়ে নিলাম। সৌম্যর সাথে দেখা করে দুজনে অনেক কিছু কিনে
শেষে কেক নিয়ে বাড়ি ফিরলাম। দরজার কাছে পৌঁছে আমি সৌম্যকে বললাম নক করতে। অনেকবার নক করেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কি হলো? শর্মিলা দরজা খুলছে না কেন? আমি সৌম্যকে ব্যাগগুলো ধরতে দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে শর্মিলার নাম ধরে চেঁচাতে লাগলাম, শর্মিলা, শর্মিলা দরজা খোলো, শর্মিলা, শর্মিলা দরজা খোলো, কি হয়েছে? শর্মিলা। আমি চোখে অন্ধকার দেখলাম। দরজা ধাক্কে শর্মিলাকে ডেকে কোনো ফল হলো না। আমি সৌম্যকে বললাম, ভাই দরজাটা ভাঙতে হবে। ও সায় দিল। দুজনে মিলে দরজাটা ভেঙে ফেললাম। কেউ কোথাও নেই। আমি দৌড় লাগালাম বেডরুমের দিকে। দরজাটা বন্ধ, কিন্তু ভিতর থেকে বন্ধ নয়, তাই হালকা চাপ দিতেই খুলে গেল। আমি আর সৌম্য হুড়মুড় করে ঢুকে পড়লাম ঘরে। ঘরে ঢুকে চোখ পড়ল সামনের বিছানায়। শর্মিলা সেই দেওয়ালটার দিকে মুখ করে বিছানাতে বসে আছে। বড্ড অস্বাভাবিক দেখাচ্ছে ওর এই বসে থাকাটা। আমি ওখানে দাঁড়িয়েই বলে উঠলাম, শর্মিলা, শর্মিলা কি হয়েছে তোমার? শর্মিলা, আমি কখন থেকে তোমায় ডাকছি, দরজা ধাক্কাচ্ছি, তুমি কোনো রেসপন্সই করছো না। এখানে এখানে বসে কি করছো তুমি? শর্মিলা, শুনতে পাচ্ছ? শর্মিলা কোনো উত্তর দিল না। এমনকি আমি ঘরে এসেছি তাও ঘুরেও তাকালো না। আমি ধীরে ধীরে ওর দিকে এগোলাম। ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওর একটা কাঁধে হাত দিয়ে ওকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি এখানে এমন ভাবে বসে আছো কেন? কথাটা বলতে বলতে আমি শর্মিলার সামনে বসতে যাচ্ছি, এমন সময় চোখটা গেল ওর চোখের দিকে। ওর চোখের একই অবস্থা। সাদার উপর কালো মণির জায়গায় ওটা এখন লাল। যেন মনে হচ্ছে কেউ রক্ত আলতা ঢেলে দিয়েছে ওর চোখের মধ্যে। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি ছিটকে সরে গেলাম ওর কাছ থেকে। ঠিক তখনই পিছন থেকে সৌম্য বলে উঠল, বৌদি, কি হয়েছে আপনার? আপনি কিছু বলছেন না কেন? আমি শর্মিলার দিকে তাকালাম। ওর মুখের ভাব বদলে গেল। মুখটায় যেন একটা অপার্থিব খুশি নেমে এলো। কি ভয়ঙ্কর দেখাচ্ছে শর্মিলাকে। শর্মিলার ঠোঁট দুটো নড়ে উঠল। সেখান থেকে কথা বেরোলো না। কিন্তু এ কার গলা? এ গলা তো শর্মিলার নয়। সৌমা, তুই এসেছিস সৌমা? শর্মিলা এসব কি বলছে? ও এটা কেমন ভাবে কথা বলছে সৌম্যের সাথে? আমি ওর গলার স্বর উপেক্ষা করে একবার তাকালাম সৌম্যের দিকে। কিন্তু এ কি অবস্থা হয়েছে সৌম্যের? ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জড় বস্তুর মতো সোজা দাঁড়িয়ে ও দরদর করে ঘামছে। সৌমা, এতদিনে দিদার কথা মনে পড়লো? শর্মিলা আবার বলে উঠল। ওদিকে সৌম্য এক পা করে পিছোচ্ছে। হঠাৎ ঘরের দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। সৌম্য দরজা খোলবার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলল না।
দরজা না খোলায় সৌম্য কাঁদো কাঁদো মুখ করে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে শর্মিলা উঠে দাঁড়িয়েছে। ও ধীরে সুস্থে সৌম্যের দিকে এগোচ্ছে। আমি যেন হাঁটা চলা নড়াচড়ার ক্ষমতা হারিয়েছি। যেন কোনো অলৌকিক শক্তি আমায় এক পাশে মোমের পুতুল বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এতক্ষণে শর্মিলা সৌম্যর মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। সৌম্য শর্মিলার মুখের দিকে তাকাতেই ওর মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। শর্মিলা আবার বলে উঠল, কি সৌম, দিদাকে মেরে ফেলেই কি দিদার প্রতি সব কর্তব্য মিটে যায়? দিদাকে দেখতে আসা যায় না বুঝি? শর্মিলা, এসব তুমি কি বলছো? কে শর্মিলা? আমি তোমার শর্মিলা নই। কি তাই তো সৌম? সৌম্য ভয় দরজার সাথে যেন মিশে যাচ্ছে। তাহলে কে 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 আপনি? এসব এসব কি বলছেন? মেরে ফেলেছে মানে? কে মেরেছে? বড় বিশ্বাস করেছিলাম, বড্ড ভালোবাসতাম। নিজের সন্তানাদি না থাকায় বড্ড মায়া পড়ে গেছিল। আর সেই বিশ্বাসের এই প্রতিদান দিল এই জানোয়ারটা। এই বাড়িটা খুব যত্ন ও ভালোবাসা দিয়ে তৈরি করেছিল আমার স্বামী। সাত করে নাম রেখেছিল তিলোত্তমা। দুজনে শান্তিতে ছিলাম। আমি আমার স্বামীকে বলেছিলাম নিচের ঘরটা ভাড়া দিয়ে দিতে। বয়স হয়েছে, বড় একা একা লাগে। ভাড়াটে থাকলে ঘরটা একটু ভরাট হতো। আমার স্বামী তাতে রাজিও হয়ে যায়। ও একটা কাগজে বিজ্ঞাপন দেয়, আর তখনই এই বদমাশটা এখানে এসে জোটে। প্রথম সব ভালোই চলছিল। হেসে হেসে কথা বলতো, মাঝে মাঝে বাজার করে দিত, গল্প করতো, আরো কত কি। তারপর একদিন আমার স্বামী মারা গেল। ওই সব দায়িত্ব নিয়ে কাজবাজ করে দিয়েছিল। আমি ভাবলাম যাক, অন্তত একটা কেউ তো আছে যে আমায় দেখবে। কিন্তু কিছুদিন না যেতে যেতেই ও আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা শুরু করলো। আমার ওপর চেঁচামেচি করতে লাগলো। তারপর একদিন ড্রয়িং রুমে সোফায় বসে কাগজ পড়ছি, হঠাৎ মাথার পিছনে প্রচন্ড জোর কিসের একটা আঘাত পেলাম। আমি সামনে মুখ থুবড়ে পড়ে গেলাম। তখনও আমার জ্ঞান আছে। আমি দেখলাম আমার সামনে এসে দাঁড়ালো সৌম্য। ওর হাতে একটা লোহার ফুলদানি। ও একটুও সময় নষ্ট করলো না। আমার মাথা লক্ষ্য করে আরো দুবার চালিয়ে দিল ফুলদানিটা। তারপর সব অন্ধকার। ও লোকজনকে বলে বেড়াতে লাগলো আমার স্বামী মরে যাওয়ার পর নাকি আমি একা হয়ে যাওয়ায় বাড়ি বিক্রি করে দিল্লিতে আমার কোন আত্মীয়ের কাছে চলে গেছি। এদিকে ও আমার মৃতদেহটা নিয়ে এই বেডরুমের দেওয়ালের পিছনে একটা চোরা কুটুরি করে সেখানে রেখে পাঁচিল তুলে দিল। পিশাচ তুই, পিশাচ একটা।
বুঝলাম এই বাড়িটার ওপর প্রথম দিন থেকেই ওর নজর ছিল। আমার স্বামী মারা যেতে ওর বেশ সুবিধাই হলো। আমি একা মানুষ, ও সুন্দর একটা গল্প বানিয়ে আমায় মেরে এই বাড়িটা হাতিয়ে নিল। কি তাই তো সৌম্য? এতক্ষণ খেয়াল করিনি সৌম্য কখন যেন দরজার নিচটায় বসে পড়েছে। বুড়ির ধমকানিতে ও আবার উঠে দাঁড়ালো। বুড়ি আবার বলতে শুরু করলো, এ বাড়ি তোকে আমি ভোগ করতে দেব না রে পিশাচ। আমি তোকে নিয়ে যেতে এসেছি। যাবি না? যাবি না আমার সাথে? এই বলে শর্মিলা এক হাত বাড়িয়ে সৌম্যের দিকে এগোতে লাগলো। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। সৌম্য ভয়ে চিৎকার করে উঠল, ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার আর কখনো হবে না, আর কখনো হবে না। শর্মিলার মুখ থেকে বেরিয়ে এলো একটা অপার্থিব হাসি। আর সেই হাসি শেষ হতে না হতেই সৌম্য ঝুপ করে পড়ে গেল মেঝেতে। সৌম্যর দেহটা নিয়ে পুলিশের হ্যাঙ্গাম পোহাতে হয় বেশ কিছুদিন। পোস্টমর্টেম করে দেখা যায় সৌম্য হার্ট অ্যাটাক করে মারা গেছে। পুলিশকে সেই দিনের সব কথাই বলা হলো। কেন সৌম্য আমাদের বাড়িতে এসেছিল, কি ছিল সেই দিন, এইসব। কেবল বললাম না বুড়ির কথাটা। না পুলিশ শর্মিলার শরীরে বুড়ির ভর করা বিশ্বাস করবে, আর না বিশ্বাস করবে বুড়ির মৃত্যুর পিছনের আসল কারণটা কি। কারণ কোনো প্রমাণিত সৌম্য রেখে যায়নি। বুড়ির আত্মার শান্তির ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। শুনছিলেন তিলোত্তমা। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় এবং অন্তিম গল্প, শার্লক হোমস কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দি সাসেক্স ভ্যাম্পায়ার। ডাকের চিঠিটা খুঁটিয়ে পড়ল হোমস, তারপর হেসে উঠল খুক খুক করে। শুকনো এই হাসি ওর কাছে হা হা হাসির কাছাকাছি। টুক করে টোকা মেরে চিঠিখানা ছুঁড়ে দিল আমার দিকে, বলল, একাল আর সেকাল, বাস্তব আর দুর্বার কল্পনার অদ্ভুত জগা খিচুড়ির এটাই বোধহয় চূড়ান্ত সীমা। ওয়াটসন, তোমার কি মনে হয়? আমি পড়লাম। 46 ওল্ড জুরি, 19 নভেম্বর। বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, মিনসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের একজন মক্কেল। ভ্যাম্পায়ার সম্বন্ধে উনি খোঁজ খবর করছেন আমাদের কাছে। যেহেতু আমরা কলকবজা নিয়ে কারবার করি, মিস্টার ফার্গুসনকে বলেছি আপনার সঙ্গে দেখা করতে। মাটিল্ডা ব্রিগসের কেসে আপনার সাফল্য আমরা ভুলিনি। আপনার বিশ্বস্ত ইজেসির পক্ষে মরিস অ্যান্ডার্ড। ওয়াটসন, স্মৃতি রোমন্থনের সুরে বলল হোমস। মাটিল্ডা ব্রিগস কিন্তু কোনো মহিলার নাম নয়, একটা জাহাজের নাম। সুমাত্রার দানব ইঁদুরের সঙ্গে জড়িত এই জাহাজের আশ্চর্য কাহিনী দুনিয়ার সামনে হাজির করার সময় এখনো হয়নি। কিন্তু ভ্যাম্পায়ার কি আমাদের আওতায় আসে? অবশ্য একেবারে নিষ্কর্মা হয়ে বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে মাথাটা খেলানো মন্দ নয়।
গ্রিন ভাইয়ের উপকথা নিয়ে শেষকালে তদন্ত করতে হবে তা ভাবিনি। আচ্ছা, ভি ভলিউমটা হাত বাড়িয়ে নামাও তো। ইংরেজি ভি চিহ্নিত বিরাট আয়তনের নির্দেশিকা গ্রন্থটি নামিয়ে আনলাম তাক থেকে। এই গ্রন্থে আছে ওর সারা জীবনের সঞ্চিত বহু তথ্য এবং পুরনো মামলার বৃত্তান্ত। সার্কাসওয়ালা, ভিক্টোরিয়া, ভ্যান্ডারবিল্ট আর এগম্যান, ভাইপার, ভোগিস, হ্যামারস্মিথের বিষয়। এই তো খাসা নির্দেশিকাই বটে। এ বইকে টেক্কা মারতে তুমি পারবে না ওয়াটসন। যত পুরনো হচ্ছে তত দাম বাড়ছে। শোনো, হাঙ্গারিতে ভ্যাম্পায়ারের উৎপাত, এই দেখো আবার ট্রান্সলভেনিয়ায় ভ্যাম্পায়ারের দৌরাত্ম্য। সাগ্রহে পাতা উল্টে পড়ে গেল হোমস। কিছুক্ষণ পরে অবশ্য নিরাশ হয়ে দমাস করে নামিয়ে রাখল প্রকাণ্ড কেতাবখানা। রাবিশ! হৃৎপিণ্ডে কাঠের গোছ ঠুকে যাদের কফিনে ঠেকিয়ে রাখতে হয় তাদের সঙ্গে আমার আবার কারবার কিসের? রাবিশ! পাগলামির একটা সীমা আছে। ভ্যাম্পায়ার মানেই যে কেবল জ্যান্ত মরা তা তো নয়। জল জ্যান্ত মানুষরাও রক্ত শুষে খায়। আমি তো জানি যৌবনকে টিকিয়ে রাখার জন্য এককালে কম বয়সীদের রক্ত পান করা হতো। সেরকম কিংবদন্তিও এ বইতে আছে ওয়াটসন, কিন্তু তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার আছে কি? আমরা নিরেট বাস্তব নিয়ে দিব্যি খাড়া আছি। ভূত প্রেতকে কাছে ঘেঁষতে দেব না। মিস্টার ফার্গুসনের এ কেস আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। এই চিঠিখানা বোধহয় উনিই লিখেছেন। দেখা যাক কিসের উদ্বেগে মরছেন ছটফটিয়ে। প্রথম চিঠি নিয়ে তন্ময় হয়েছিল বলেই আর একখানা লম্বা লেফাফার দিকে এতক্ষণ নজর দেয়নি হোমস। এবার তুলে নিল, পড়তে শুরু করলো পরম কৌতুকে। কিন্তু কিছুক্ষণ পরেই মুখের পরতে পরতে জাগ্রত হলো অপরিসীম আগ্রহ আর কৌতূহল। পড়া শেষ করে দু আঙ্গুলে চিঠিখানা ঝুলিয়ে ধ্যানস্থ হয়ে রইল কিছুক্ষণ। তারপরেই যেন ঘুম থেকে ধর্মড়িয়ে জেগে উঠল। উঠে বলল, চিজম্যানস, ল্যাম্বারলি। ল্যাম্বারলি জায়গাটা কোথায় ওয়াটসন? সাসেক্স, হর্সম্যানের দক্ষিণে। খুব দূরে নয় তাহলে। চিজম্যানস কোথায়? কয়েকশো বছর আগে ওই নামে যিনি ওখানে এক গাদা বাড়িঘর তৈরি করে গিয়েছিলেন তার নামেই জায়গাটার নাম হয়েছে চিজম্যানস। বাড়িগুলো এখনো আছে, আমি জানি। ঠিক বলেছ। খুব একটা আগ্রহ না দেখিয়ে বলল হোমস। আসলে নিজে যে খবর জানে না তা চট করে জেনে নিয়ে মগজের ভাঁড়ারে জমিয়ে রেখে খবরদাতাকে খুব একটা আমল না দেওয়ার ওর একটা স্বভাব। চিজম্যান আর ল্যাম্বারলি সম্পর্কে পরে আরও খবর সংগ্রহ করা যাবে। কোন চিঠিখানা রবার্ট ফার্গুসনই লিখেছেন। উনি তো বলছেন তোমাকে চেনে। আমাকে? পড়েই দেখো না। পড়লাম চিঠিটা। প্রিয় মিস্টার হোমস, আমার উকিল আপনার সঙ্গে আমাকে দেখা করতে সুপারিশ করেছেন। বিষয়টা অসাধারণ। আলোচনা করাটাও মুশকিলের ব্যাপার। আমার এক বন্ধুর হয়ে এ চিঠি আমি আপনাকে লিখছি। সমস্যাটা তারই। বছর 5 আগে উনি এক পেরুভিয়ান মহিলাকে বিয়ে করেন। ভদ্র মহিলার বাবা একজন পেরুভিয়ান কারবারি। আলাপ হয়েছিল নাইট্রেট আমদানি করার সময়। ভদ্রমহিলা ডাকসাইটে সুন্দরী, কিন্তু ভিন দেশের ভিনধর্মী মেয়ে বলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান গড়ে উঠেছে এই বছরে। ভদ্রলোকও এখন পস্তাচ্ছে। ভালোবাসায় বলা বাহুল্য একটু ভাঁটা পড়েছে। মহিলাটি কিন্তু প্রকৃতই পতিভক্ত, অথচ তার চরিত্রের কয়েকটা দিক স্বামীর কাছে অনাবিষ্কৃত থেকে যাওয়ার ফলে ভদ্রলোকের মনোবেদনার ভাষা ব্যক্ত করা সম্ভব নয়। এবার যে বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই তা নিয়েই বসা যাক। এ চিঠি শুধু একটু সূচনা,
পড়বার পর আপনি চিন্তা করবেন কেসটা নেবেন কি না। ভদ্রমহিলা খুবই নরম স্বভাবের, মিষ্টি মনের মেয়ে, অথচ এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেছেন যা তার চরিত্রের ঠিক উল্টো। ভদ্রলোক বিয়ে করেছেন 2 বার। প্রথম পক্ষের এক ছেলে বর্তমান, 15 বছর বয়স ছেলেটার। দেখলেই ভালোবাসতে ইচ্ছা যায়, এত মিষ্টি স্বভাব। ছেলেবেলায় একটা দুর্ঘটনার ফলে একটু জখম হয়েছিল। 2 বার এই ছেলের ওপর চড়াও হয়েছিলেন সৎ মা। একবার লাঠি দিয়ে এমন পিটিয়েছিলেন যে হাতে কালশিটে পড়ে যায়। নিজের বছরখানেক বয়সের ছেলের সঙ্গে ভদ্রমহিলা যে কাণ্ড করেছেন সে তুলনায় সৎ ছেলের ওপর হামলাবাজি কিছুই নয়। মাসখানেক আগে একবার মিনিট কয়েকের জন্য শিশুটিকে একলা রেখে যায় ধাইমা। সেই সময় যন্ত্রণায় কোকিয়ে কেঁদে ওঠে ছেলেটা। শুনে দৌড়ে যায় নার্স, গিয়ে দেখে ভদ্রমহিলা যেন নিজের ছেলের ওপর ঝুঁকে ঘাড়ে কামড় বসাচ্ছে। ঘাড়ে একটা ছোট্ট ক্ষতও দেখা গেল, দরদর করে রক্ত পড়ছে ক্ষত দিয়ে। ভীষণ ঘাবড়ে গিয়ে ছেলের বাবাকে ঘটনাটা বলতে গিয়েছিল নার্স, কিন্তু কাকুতি মিনতি করে তাকে আটকান ছেলের মা। এমনকি মুখ বন্ধ রাখার জন্যে করে 5টা পাউন্ড ঘুষ পর্যন্ত দেন। ব্যাপারটা সেখানেই ধামাচাপা পড়ে যায়। ভদ্রমহিলাও বলেননি কেন এমন করে কামড়াচ্ছিলেন নিজের ছেলেকে। নার্স কিন্তু ভুলতে পারল না সেই ভয়ঙ্কর দৃশ্য। চোখে চোখে রাখল ছেলেকে। স্পষ্ট বুঝল ছেলের মাও যেন চোখে চোখে রাখছে নার্সকে। তার একটু সরে যাওয়ার আর ছেলেকে নিরিবিলিতে একলা পাওয়ার সুযোগ খুঁজছে। দিন রাত নার্স আগলে রইল ছেলে। দিন রাত ছেলের মাও খড় নজরে রাখল নার্সকে, যেন মেষ শাবককে একলা পাওয়ার তালে ঘুরছে ক্ষুধার্ত নেকড়ে। উপমাটা অবিশ্বাস্য, কিন্তু হেসে উড়িয়ে দেবেন না। একটি শিশুর জীবন আর একজন ভদ্রলোকের মানসিক সুস্থতা নির্ভর করছে এর ওপর। তারপর এলো সেই ভয়ানক দিনটি, যেদিন স্বামীর কাছে কোনো ব্যাপারই আর গোপন করা গেল না। স্নায়ুর ওপর দিবানিশি এই নিপীড়ন নার্স আর সহ্য করতে পারল না, ভেঙে পড়ল। মুক্ত কণ্ঠে সব স্বীকার করল ছেলের বাবার কাছে। শুনে বিশ্বাস করলেন না ভদ্রলোক, যেমন করছেন না আপনি। সৎ ছেলের ওপর হামলাবাজি করা ছাড়া ভদ্রমহিলার মিষ্টি চরিত্রের কোনো রকম কদর্যতা এবং পৈশাচিকতা কল্পনাও করা যায় না। মণিবাণী সম্পর্কের এইসব কুৎসার জন্য নার্সকে যেই ধমকাতে শুরু করেছেন ভদ্রলোক, ঠিক সেই সময় তীব্র যন্ত্রণায় কোকিয়ে কেঁদে উঠল শিশুপুত্র। নার্সারিতে দৌড়ে গেলেন দুজনে। মিস্টার হোমস, কল্পনা করুন ভদ্রলোকের তখনকার মনের অবস্থা যখন তিনি স্বচক্ষে দেখলেন ছোট্ট খাটের পাশে হেঁট হয়ে বসে নিজের ছেলের ঘাড় কামড়ে রয়েছেন তার স্ত্রী। দেখলেন রক্তে মাখামাখি হয়ে রয়েছে ছেলের ঘাড় আর বিছানার চাদর। ভীষণ আতঙ্কে বিকট চেঁচিয়ে উঠে স্ত্রীর মুখ চেপে ধরে আলোর দিকে ঘুরিয়ে দিতেই দেখলেন রক্তে লেপে রয়েছে 2 ঠোঁট। না, কোনো সন্দেহই নেই আর, নিজের ছেলের রক্তপান করছিলেন ভদ্রমহিলা। এই ব্যাপার। ভদ্রমহিলা এখন নিজের ঘরে অন্তরীণ। কেন এমন করতে গেলেন তা বলেননি।
ভদ্রলোক উন্মত্ত প্রায়। ভ্যাম্পায়ার সম্পর্কে কিছুই তিনি জানেন না, আমিও জানি না। আগে ভাবতাম এসব বিদেশি গাল গল্প, এখন তো দেখছি খাস ইংল্যান্ডের মাটিতেই এ কাণ্ড ঘটছে। বিষয়টা নিয়ে সাক্ষাতে আলোচনা করতে চাই। আপনার অসামান্য ক্ষমতা যদি প্রয়োগ করতে চান, বিকৃত বুদ্ধি এক ভদ্রলোকের উপকার করতে চান, দয়া করে ফার্গুসন্স ল্যাম্বারলি এই ঠিকানায় টেলিগ্রাম করে দিন। 10টার মধ্যেই আপনার ঘরে পৌঁছে যাব। আপনার বিশ্বস্ত রবার্ট ফার্গুসন। পুনশ্চ, আপনার বন্ধু ওয়াটসন ব্ল্যাকহিদে যখন রাগবি খেলতেন, আমি তখন রিচমন্ডের তরফে 3/4 ছিলাম। ব্যক্তিগত পরিচয় হিসেবে শুধু এটুকুই বলা যায়। চিঠি রেখে বললাম, চিনি বই কি ফার্গুসনকে? বব ফার্গুসন। রিচমন্ডে অমন দুধে 3/4 আর ছিল না। দিলদরিয়া মানুষ। বন্ধুর সমস্যায় এত উদ্বেগ ওকেই মানায়। চিন্তাকুটির ললাটে আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে হোমস বলল, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে ওয়াটসন। টেলিগ্রামটা লিখে ফেলো। সানন্দে গ্রহণ করব আপনার কেস। আপনার কেস? তা নয় তো কি। আমাদের এই এজেন্সি যে দুর্বল মনাদের জন্য নয়, প্রথমেই তা সমঝে দেওয়া দরকার। এ কেস তার নিজের। ফার্গুসন এলো ঠিক 10টার সময়। এককালের সেই বিরাটকায় খেলোয়াড়ি চেহারা আর নেই, ধসে গেছে। চুল পাতলা হয়ে এসেছে, কাঁধ গোল হয়ে ঝুলে পড়েছে। এককালের দুর্দান্ত খেলোয়াড়দের এ চেহারা দেখলে কষ্ট হয়। আমার তো মনে হলো আমাকে দেখেও একইভাবে হৃদয় হলো ফার্গুসনের মনের মধ্যে। বলেও ফেললো আগের মতো গম্ভীর ভরাট আন্তরিক গলায়, হ্যালো ওয়াটসন। ওল্ড ডিয়ার পার্কে দড়ির ওপর দিয়ে ভিড়ের মধ্যে যে ওয়াটসনকে ছুড়ে দিয়েছিলাম, দেখছি সে ওয়াটসন আর তুমি নও। আমিও পাল্টেছি। বিশেষ করে গত 2-3 দিনের মধ্যে হঠাৎ বয়সটা বেশ খানিকটা বাড়িয়ে ফেলেছি। মিস্টার হোমস, আপনার চিঠি পড়ে বুঝলাম কেসটা যে আমারই তা আপনি ধরে ফেলেছেন। সোজাসুজি কথা বলাই ভালো, বলল হোমস। কথাটা ঠিক, কিন্তু কি জানেন, আমি যে কি করব তাই ভেবে পাচ্ছি না। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তাকে যেমন আগলাতে চাই, বাচ্চা দুটোকেও তেমনই আগলাতে চাই। বলুন, এই পরিস্থিতিতে কি করা উচিত আমার? কি মনে হয় আপনার? মাথার রোগ, পাগলামি, রক্তের দোষ, এরকম কেস আগে হাতে কখনো পেয়েছেন? বলুন মিস্টার হোমস, বলুন, আমাকে গাইড করুন, পরামর্শ দিন। আমার মাথার একদম ঠিক নেই। আগে বসুন বসুন, যা বলি তার সোজা জবাব দিন। বুদ্ধিশুদ্ধি আমারও গুলিয়ে গেছে। প্রথমে বলুন, স্ত্রী কি এখনো ছেলেদের কাছে আছে? আগে না। ভয়ঙ্কর সেই দৃশ্য স্বচক্ষে দেখার পর পাগলের মতো তাকে বারবার জিজ্ঞেস করেছি এ কাজ সে কেন করতে গেল, কেন কেন কেন। ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে কিরমভাবে যেন চেয়ে রইল। সে একটা কথারও জবাব দিল না। সে যে আমাকে বড় ভালোবাসে মিস্টার হোমস, সমস্ত অন্তর দিয়ে উন্মাদিনীর মতো ভালোবাসে। তারপরেই ছুটে চলে গেল নিজের ঘরে, খিল তুলে দিল ভেতর থেকে। আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছে না আর। ওর বাপের বাড়ির একজন ঝি আছে, ডোলোরেস তার নাম। ঝি না বলে বান্ধবী বলাই উচিত। খাবার দাবার সেই ভেতরে নিয়ে যায়। যাক, ছেলে দুটো তাহলে বিপদের মধ্যে আর নেই। নার্স মিসেস ম্যাসন
দিব্যি খেয়ে বলেছে বাচ্চাকে 1 সেকেন্ডের জন্য আর চোখের আড়াল করবে না। অস্বস্তি হচ্ছে কেবল জ্যাকের জন্য, আমার বড় ছেলে। এর আগে দুবার তাকে মারধর করেছে আমার স্ত্রী। যখন তো করেনি না, কিন্তু নিষ্ঠুরভাবে মেরেছে। বেচারা এমনিতেই পঙ্গু, শির দ্বারা বেঁকে গিয়েছে ছেলেবেলায় পড়ে যাওয়ার পর থেকে। দেখলে মায়া হয়, মনটা বড় ভালো, প্রাণে স্নেহ, মমতা, ভালোবাসা আছে। বলতে বলতে কোমল হয়ে এলো ফার্গুসনের বিরাট কাঠামো। ফার্গুসনের লেখা গতকালের চিঠিটা পড়তে পড়তে হোমস বলল, আচ্ছা, বাড়িতে আর কে কে আছে? 2 চাকর, মাইকেল, আমার সহিস বাড়িতেই ঘুমোয়। আমার স্ত্রী, আমি, বড় ছেলে জ্যাক, বাচ্চাটা ডোলোরেস আর মিসেস ম্যাসন। আর কেউ নেই। বিয়ের সময় স্ত্রীর সম্বন্ধে সব খবর নিশ্চয়ই জানা ছিল না? কয়েক হপ্তার আলাপের পর বিয়ে হয়েছিল। ডোলোরেস কতদিন আছে ওর সঙ্গে? বেশ কয়েক বছর। তার মানে স্ত্রীর চরিত্র আপনি যা জানেন তার চাইতে বেশি জানে ডোলোরেস। তা বলতে পারেন। কি যেন লিখে নিল হোমস। বলল, তদন্ত এখানে বসে হবে না, আপনার বাড়ি যেতে হবে। উঠবো অবশ্য সরাইখানায়। ফার্গুসন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আপনি আমায় বাঁচালেন মিস্টার হোমস, আপনি আমায় বাঁচালেন। দুটোই একটা ট্রেন আছে ভিক্টোরিয়ায়, তাতেই যাব। হাতে একদম কাজ নেই। ও, ওয়াটসনও যাবে। তার আগে 2-1টা প্রশ্ন। ভদ্রমহিলা 2 ছেলের ওপরেই চড়াও হয়েছেন? হ্যাঁ, কিন্তু ধরনটা 2 রকমের জানেন। জ্যাককে উনি মেরেছেন, একবার লাঠি দিয়ে আর একবার শুধু হাতে, অত্যন্ত নিষ্ঠুরভাবে। কেন মেরেছিল বলেছেন? না, শুধু বলেছে জ্যাককে সে মনে প্রাণে ঘৃণা করে, 2 চোখে দেখতে পারে না। একবার নয়, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে একই কথা। সৎ মারা ওই রকমই বলে বহু ক্ষেত্রে। ঈর্ষার ব্যাপার। আপনার স্ত্রীর স্বভাবে কি ঈর্ষার আগুন আছে? প্রচণ্ডভাবে। গরমের দেশে জন্মালে যা হয় আর কি। জ্যাকের বয়স যখন 15, মাথাও নিশ্চয়ই সাফ। বিশেষ করে শারীরিক বিকৃতি থাকার ফলে আর 5টা সুস্থ ছেলের চেয়ে মগজের বুদ্ধি একটু বেশি হয়েছে বলা যেতে পারে। কেন এমন মারা হয়েছে তাকে সে কি কিছু বলেছে? বলেছে স্রেফ অকারণে নাকি মেরেছে সদমা। স্নেহের সম্পর্ক নিশ্চয়ই এককালে ছিল দুজনের মধ্যে? কোনো কালেই ছিল না। কিন্তু আপনি যে বললেন ছেলেটার প্রাণে স্নেহ, মমতা, ভালোবাসা আছে। এইরকম পিতৃভক্ত ছেলে 2টি আর হয় না। আমার জীবনই তার জীবন। আমার কথায়, আমার কাজে ডুবে থাকে অষ্টপ্রহর। হোমস আবার কি যেন লিখে নিল। কিছুক্ষণ চুপ করে বসে রইল। দ্বিতীয় বিয়ের আগে আপনি আর জ্যাক খুব কাছাকাছি ছিলেন, প্রাণের বন্ধু বলতে পারেন, তাই তো? খুবই। যার মানে এত স্নেহ, মমতা, ভালোবাসা, মরা মায়ের স্মৃতিও নিশ্চয়ই তার মনে খুব উজ্জ্বল। খুবই ইন্টারেস্টিং ছেলে। আর একটা প্রশ্ন, বাচ্চা আর জ্যাকের ওপর কি একই সময় চড়া হতে দেখা গেছে আপনার স্ত্রীকে? প্রথমবারে তাই, যেন খুন চেপেছিল স্ত্রীর মাথায়। একই সঙ্গে দুধের বাচ্চা আর জ্যাকের ওপর ঝালও বেড়েছে। দ্বিতীয়বারে মার খেয়ে মরেছে কেবল জ্যাক, বাচ্চা নিরাপদেই ছিল বলেছে মিসেস ম্যাসন। তাহলে তো আরো জট পাকিয়ে গেল ব্যাপারটা। বুঝলাম না মিস্টার হোমস। এখন বুঝবেন না, থিওরির পর থিওরি খাড়া করে যাওয়ায় আবার মেথড। তার আগে মুখ খুলি না, এবং সেটাই আমার বদ অভ্যাস। আপনার বন্ধু আমার সম্বন্ধে খুব বাড়িয়ে গল্প টল্প লেখে, তবে কি জানেন, আপনার এ কেস খুব একটা দুর্ঘট নয়, মীমাংসা করা যাবে। যাই হোক, বেলা 2টোয় ভিক্টোরিয়া দেখা পাবেন আমাদের।
নভেম্বরের কুয়াশাচ্ছন্ন বিষণ্ণ সন্ধ্যাবেলায় ল্যাম্বার্লি এসে পৌঁছালাম আমরা। সঙ্গের জিনিসপত্র সরাইখানায় রেখে সাসেক্সের কাদামাটি মাখা দীর্ঘ গলিপথ বেয়ে এসে দাঁড়ালাম অতি পুরাতন নিভৃত একটা খামার বাড়ির সামনে। বিরাট বাড়ি, মাঝের অংশ অতিশয় প্রাচীন, ধারের দিক অতিশয় আধুনিক। বেজায় উঁচু টিউডর চিমনি, স্যাতলা পড়া হরসাম টালি ছাওয়া ছাদ, দেখবার মতো। চৌকাঠ ক্ষয়ে গেছে বহু বছর ধরে বহু মানুষের আনাগোনায়। প্রথম যিনি এ বাড়ি বানিয়েছেন তার নাম লেখা রয়েছে সেকেলের টালিতে। বাড়ির ভেতরের কাঠগুলো ভারী ওক কাঠের, মেঝে ক্ষয়ে গর্ত গর্ত হয়ে গেছে। পোড়ো পোড়ো বাড়ির চারদিক থেকে যেন বয়স আর জরার গন্ধ নাকে ভেসে আসছে। মাঝের একটা প্রকাণ্ড ঘরে আমাদের নিয়ে গেল ফার্গুসন। অতিশয় মান্ধাতার আমলের ফায়ার প্লেসের কাঠের গুঁড়ি জ্বলছে দাউ দাউ করে। আগুনের পেছনে লোহার চাদরে লেখা সালটা 1670। বিভিন্ন সময় আর বিভিন্ন দেশের সমন্বয় ঘটেছে ঘরখানার মধ্যে। দেওয়ালের তলার দিকে কাঠের প্যানেল সপ্তদশ শতাব্দীতে নির্মিত, কিন্তু আধুনিক জল রঙে চিত্রিত। কাঠের তক্তার ওপর দিকে হলদে পলেস্তরার ওপর ঝুলছে সারি সারি দক্ষিণ আমেরিকার অস্ত্রশস্ত্র আর বাসনপত্র। ফার্গুসনের পেরুভিয়ান বউ নিশ্চয়ই বাপের বাড়ি থেকে এনে টাঙিয়ে রেখেছে দেওয়ালে। দেখেই জাগ্রত হলো হোমসের কৌতূহল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রত্যেকটা অস্ত্র। ঘুরে দাঁড়ালো চোখের মধ্যে একরাশ চিন্তা নিয়ে। পরক্ষণেই বলল সবিস্ময়, আরে 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 আরে, এ আবার কি? এক কোণে ঝুড়ির মধ্যে শুয়েছিল একটা স্প্যানিয়েল কুকুর। এখন বেরিয়ে এলো বাইরে, খুঁড়িয়ে খুঁড়িয়ে, পেছনের পা টেনে, মেঝের ওপর ল্যাজ ঝুলিয়ে অতি কষ্টে এগিয়ে এসে হাত চাটতে লাগলো ফার্গুসনের। কি হলো মিস্টার হোমস? কুকুরটার এমন দশা হলো কি করে? সেটাও একটা সমস্যা। পশু ডাক্তারও বুঝতে পারছে না। এক রকমের পক্ষাঘাত, শিরদাঁড়ার মেনিনজাইটিস। তবে আগের চাইতে ভালো আছে, সেরে উঠবে দুদিনেই। না রে কার্লো? কার্লোর ঝুলে পড়া লেজের মধ্যে দিয়ে যেন একটা শিহরণ বয়ে গেল। তাকে নিয়েই যে আলোচনা হচ্ছে বুঝতে পেরে কিরম যেন করুণ চোখে পর্যায়ক্রমে দেখতে লাগলো আমাদের। রোগটা কি হঠাৎই হয়েছে? রাতারাতি। কতদিন আগে? মাস চারেক আগে। খুবই আশ্চর্য, খুবই ইঙ্গিতপূর্ণ। কি বলতে চান মিস্টার হোমস? ঠিক যেরামটা ভেবেছি দেখছি তার সবই মিলে যাচ্ছে। ভগবানের দোহাই মিস্টার হোমস, কি ভেবেছেন দয়া করে বলুন। আপনার কাছে এটা বুদ্ধির ব্যায়াম হতে পারে, আমার কাছে জীবন মরণের খেলা। আমার স্ত্রী ভাবি খুনি, আমার ছেলের প্রাণ যেতে বসেছে। আমার সঙ্গে অন্তত খেলা করবেন না? রাগবি 3/4 অত বড় দেহখানা থরথরিয়ে কাঁপতে লাগলো ভীষণ উত্তেজনায়। বাহু স্পর্শ করে আশ্বস্ত করে হোমস বলল, এই মুহূর্তে কিছু বলবো না, তবে সমাধানটা আপনার পক্ষে বেদনাদায়ক হবে। এইটুকুই শুনে রাখুন। একটু বসুন, স্ত্রীর খোঁজটা নিয়ে আসি। ফার্গুসন বেরিয়ে যেতেই ফের দেওয়ালের সামনে গিয়ে তন্ময় হয়ে অস্ত্রশস্ত্র নিরীক্ষণ করতে লাগলো হোমস। একটু পরেই ফিরে এলো ফার্গুসন। মুখ দেখে বুঝলাম অবস্থার তিলমাত্র উন্নতি ঘটেনি। পেছন পেছন এলো ছিপছিপে লম্বা চেহারার বাদামি মুখের একটি মেয়ে। এ ডলোরেস, মিসেস ফার্গুসনকে চা দাও, বলল ফার্গুসন। বিতৃষ্ণা জল জল চোখে মনিবের দিকে তাকিয়ে ডলোরেস বলল দক্ষিণ আমেরিকার উচ্চারণে, ওর শরীর খুব খারাপ, কিছু খাচ্ছেন না, ডাক্তার ডাকতে বলছেন, আমার বড় ভয় হচ্ছে।
সব প্রশ্ন চোখে আমার দিকে ফার্গুসন তাকাতেই আমি বললাম, আমি গিয়ে দেখে আসতে পারি? ডলোরেস, মিসেস ফার্গুসন ডাক্তার ওয়াটসনকে ঢুকতে দেবে তো? দেবেন দেবেন, জিজ্ঞেস করার দরকার নেই, আসুন আমার সঙ্গে। চলো। আবেগকম্পিত ডলোরেসের পেছন পেছন অনেক সিঁড়ি, অনেক গলিপথ পেরিয়ে লোহার চাদর দিয়ে মজবুত করা প্রকাণ্ড একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে বুঝলাম গায়ের জোরে এ দরজা ভেঙে বউয়ের সঙ্গে দেখা করার ক্ষমতা ফার্গুসনের হবে না। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ডলোরেস। পেছনে আমি। সঙ্গে সঙ্গে খিল তুলে দেওয়া হলো দরজায়। শয্যায় শুয়ে এক মহিলা। দেখেই বুঝলাম দারুণ জ্বরে প্রায় বেহুশ। আমার পায়ের আওয়াজ পেতেই জ্বরের ঘোরে অর্ধেক উঠে সভয় তাকালেন। বড় বড় সুন্দর দুটি চোখে অসীম আতঙ্ক ঘনিয়ে উঠল। আমাকে দেখে আশ্বস্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে ফের এলিয়ে পড়লেন বালিশে। নাড়ি দেখলাম, জ্বর হয়েছে ঠিকই, তবে আমার মনে হলো কারণটা মানসিক। নিদারুণ স্নায়বিক উত্তেজনা। দিন 2 হলো এইভাবেই শুয়ে আছেন, বাঁচবেন তো? ভয় বিকৃত শোনালো ডলোরেসের গলা। আরক্ত সুন্দর মুখ আমার দিকে ফিরিয়ে ভদ্রমহিলা বললেন, আমার স্বামী কোথায়? নিচে, আপনার সঙ্গে দেখা করতে চান। না, দেখা করব না, কখনোই করব না। বলতে বলতে যেন প্রলাপ বকুনি আরম্ভ করে দিলেন। পিশাচ, পিশাচ, শয়তান কোথাকার! বলুন, আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারবেন না, কেউ পারবে না। সব শেষ, সব শেষ। আমার যা খুশি করব, সব শেষ। ভদ্রমহিলা নিশ্চয়ই কোনো বিচিত্র বিভ্রান্তিতে ভুগছেন। সজ্জন বব ফার্গুসনকে নরপিশাচ বা শয়তানের ভূমিকায় কল্পনাও করতে পারলাম না। বললাম, ম্যাডাম, বুক দিয়ে আপনার স্বামী আপনাকে ভালোবাসেন। এ ঘটনায় তিনি গভীর শোক পেয়েছেন। আবার সেই জ্বালাময় চোখে আমার দিকে তাকালেন ভদ্রমহিলা। বললেন, হ্যাঁ বাসে, আমিও কি বাসি না? ভালোবাসায় ভরা তার বুক ঘা মেরে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চাইতে নিজেকে তিল তিল করে মেরে ফেলার মতো ভালো কি আমি বাসি না? আমার এই ভালোবাসার পরেও সে কিনা ওইভাবে আমার সম্পর্কে কথা বলতে পারে। ও বড় দুঃখ পেয়েছে, বুঝতে পারেনি। বুঝতে পারেনি ঠিকই, কিন্তু বিশ্বাস করা তো উচিত ছিল। আপনি তাহলে দেখাও করবেন না? না না, যেসব কথাও বলেছে, যে চোখে তাকিয়েছে, তা আমি কোনোদিনই ভুলবো না, দেখাও করব না। আপনি যান, কিছুই করতে পারবেন না আমার জন্য। শুধু একটা কথা বলবেন, আমার ছেলেকে আমি চাই, আমার দাবি আছে বলেই চাই। এছাড়া আর কোনো কথা তার সঙ্গে আমার নেই। বলে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে শুলেন ভদ্রমহিলা। আর একটা কথাও বললেন না। নিচের তলায় এসে বললাম সব। ভীষণ উৎকণ্ঠায় শুনল ফার্গুসন। বলল, ছেলেকে কি পাঠানো যায়? ওর ভেতরে এখন কোন প্রবৃত্তি মাথা চাড়া দিয়েছে কেউ তা জানে না।
রক্তমাখা ঠোঁটে যেভাবে উঠে দাঁড়িয়েছিল বাচ্চার পাশ থেকে, আমি তা ভুলিনি, ভোলা যায়ও না। মিসেস ম্যাসনের কাছে ছেলে যেমন আছে থাকবে। মানধাত্তার আমলে এ বাড়িতে অত্যাধুনিক বস্তু দেখলাম একটি, স্মার্ট চেহারার ফিটফাট একজন পরিচারিকা চা নিয়ে ঘরে ঢুকলো। চা দিচ্ছে সবাইকে। এমন সময় আবির্ভাব ঘটল বছর 15 বয়সের হালকা নীল চক্ষু এক কিশোরের। চুল সুন্দর, মুখশ্রী পাণ্ডুর। ফর্গুসনকে দেখেই আবেগ আর আনন্দের রোশনায় জ্বলে উঠল আশ্চর্য সুন্দর সেই চোখে। দৌড়ে এসে আদরিনী মেয়ের মতো বাপের গলা ঝরিয়ে ধরে বলল সল্লাসে, ড্যাডি ড্যাডি কখন এলে? অপ্রস্তুত হয়ে আস্তে আস্তে নিজেকে আলিঙ্গন মুক্ত করে নিল ফর্গুসন। সোনালি সিল্কের মতো হালকা চুলে হাত বুলোতে বুলোতে পরম স্নেহে বলল, মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসনও এসেছেন। ডিটেকটিভ মিস্টার হোমস? হ্যাঁ। অন্তর্ভেদী চোখে আমাদের দেখল কিশোর। গভীর সেই চাউনির মধ্যে বিদ্বেষের ভাবটাই যেন বেশি মনে হলো। হোমস বলল, আপনার ছোট ছেলের সঙ্গে একবার আলাপ করাটা দরকার। ফর্গুসন বলল, জ্যাক যা মিসেস ম্যাসনকে বল বাচ্চা নিয়ে এখানে আসতে। বেরিয়ে গেল জ্যাক। আমার সার্জিক্যাল অভিজ্ঞতায় বুঝলাম ছেলেটি কেঁপে কেঁপে হাঁটছে মেরুদণ্ডের বিকৃতির জন্যে। ফিরে এলো একটু পরেই। পিছনে দীর্ঘকায় আঁটোসাঁটো চেহারার এক স্ত্রীলোক, কোলে ভারী সুন্দর এক শিশু, কালো চোখ, সোনালি চুল, স্যাক্সন আর ল্যাটিনের অপূর্ব সমন্বয়। ফর্গুসন কোলে নিয়ে আদর করতে লাগলো বাচ্চাকে। গভীর স্নেহ ফুটে উঠল চোখে মুখে। দেব শিশুর গলার মতো পেলব গলায় ছোট্ট একটা লাল টকটকে ক্ষতর দিকে তাকিয়ে বলল আপন মনে, এমন বাচ্চাকেও জখম করতে প্রাণ চায়। ঠিক এই সময় হোমসের ওপর চোখ পড়ায় দেখলাম বিচিত্র তন্ময়তা জাগ্রত হয়েছে তার ভাবভঙ্গিতে। পুরনো হাতির দাঁত খুদে তৈরি করা মুখের মতো স্থির হয়ে উঠেছে মুখভাব। যে চোখ একটু আগেই ন্যস্ত ছিল বাপ ব্যাটার ওপর, এখন তা দূর বিস্তৃত। ঘরের অন্যদিকে কি যেন দেখছে অপরিসীম কৌতূহল নিয়ে। ঔৎসুক্যের কারণ আবিষ্কারের জন্য দৃষ্টি অনুসরণ করে মনে হলো যেন জানলার মধ্যে দিয়ে বাইরের বিষাদ মলিন কুয়াশা ভেজা বাগান দেখছে তন্ময় হয়ে। খড়খড়ি অর্ধেক নামানো, বাইরের দৃশ্য পুরো দেখা যাচ্ছে না, তবুও কিন্তু সেই আধ বন্ধ কাঁচের জানলার দিকেই ধ্যানস্থ চোখে তাকিয়ে আছে শার্লক হোমস। হেসে উঠল পরের মুহূর্তেই। দৃষ্টি ফিরে এলো বাচ্চার উপর। মোলায়েম ঘাড়ের ওপর ছোট্ট কুচকোনো ক্ষতচিহ্নটার দিকে চেয়ে রইল নির্বিশেষে। সযত্নে পরীক্ষা করল দাগটা, কথা বলল না। তারপর ফুলো ফুলো নধর মুঠো দুটো ধরে অল্প নেড়ে দিয়ে বলল, গুড বাই খুদে মানুষ। জীবনটাকে শুরু করলি কিন্তু বড় অদ্ভুত অভিজ্ঞতা দিয়ে। নার্স, তোমার সঙ্গে কথা আছে। মিসেস ম্যাসনকে একপাশে ডেকে নিয়ে কিছুক্ষণ কী সব কথা বলল হোমস। শেষের কথা কটা কানে ভেসে এলো, হয়নি, শিগগিরই উৎকণ্ঠার অবসান করবে তোমার। বাচ্চা নিয়ে বেরিয়ে গেল স্বল্প ঝাঁঝালো প্রকৃতির নার্স। ফিরে এসে হোমস বলল, মিসেস ম্যাসনকে আপনার কিরকম মনে হয়? মনটা ভালো, বাইরে থেকে বোঝা যায় না। ছেলেটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। জ্যাক কি বলে, পছন্দ হয় মিসেস ম্যাসনকে? মুখ কালো হয়ে গেল জ্যাকের, মাথা নাড়ল। অর্থাৎ পছন্দ নয় কাঠখোট্টা চেহারার মিসেস ম্যাসনকে। আদর করে বড় ছেলেকে কাছে টেনে নিয়ে ফর্গুসন বলল, জ্যাকের পছন্দ অপছন্দ বড় চুলচেরা।
কপাল ভালো, ওর পছন্দসই মানুষদের মধ্যে আমি একজন। বাবার বুকে মুখ গুজল জ্যাক। স্নেহ ভরে নিজেকে ছাড়িয়ে নিল ফার্গুসন। বলল, যা পালা। দৌড়ে ঘরের বাইরে চলে গেল জ্যাক। পিছন থেকে গভীর স্নেহে চেয়ে রইল ফার্গুসন। চোখের আড়াল হতেই হোমসকে বলল, আপনাকে এই টানাপোড়েনের মধ্যে টেনে এনে কি ভুল করলাম? এত সূক্ষ্ম আর জটিল সমস্যায় আমাকে সহানুভূতি জানানো ছাড়া আর কি কিছু করতে পারবেন আপনি? সূক্ষ্ম তো বটেই মিস্টার ফার্গুসন। কৌতুক হাসি হেসে বলল শার্লক, তবে জটিল নয়। ধাপে ধাপে বুদ্ধির বিশ্লেষণ বেয়ে সমাধানে পৌঁছে গেছি সেই বেকার স্ট্রিট থেকে বেরোনোর আগেই। এসেছি কেবল নিজের চোখে দেখে বাজিয়ে নেওয়ার জন্য। বলি আঁকা কপালে হাত বুলিয়ে ভাঙা গলায় ফার্গুসন বলল, তাহলে আর আমাকে উদ্বেগের মধ্যে রাখছেন কেন? খুলে বলার আগে আমি ভদ্রমহিলার সঙ্গে একবার দেখা করতে চাই। ওয়াটসন, উনি কি পারবেন দেখা করতে? পারবেন। তবে চলো, জোয়ার পরিষ্কার তার সামনেই হোক। ভাঙা গলায় ফার্গুসন বলল, অসম্ভব, আমার মুখ দেখবে না ও। দেখবেন দেখবেন, নিশ্চয়ই দেখবেন। বলতে বলতে এক টুকরো কাগজে খসখস করে কি যেন লিখে আমার হাতে দিয়ে হোমস বলল, ওয়াটসন, তুমি তো ভদ্রমহিলার সঙ্গে দেখা করার অধিকার পেয়েছো। এই চিরকুটটা পৌঁছে দেবে? ওপরে গিয়ে দরজা নক করতেই পাল্লা ফাঁক করল ডোলোরেস। বাড়িয়ে দিলাম চিরকুটটা। একটু পরেই ভিতর থেকে ভেসে এলো বিস্ময় আর হর্ষভরা চিৎকার। কোথায় কোথায় তারা? ডাকো তাদের। ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে ডোলোরেস বলল, দেখা করবেন। ডেকে নিয়ে এলাম হোমস আর ফার্গুসনকে। ঘরে ঢুকেই শয্যায় উঠে বসা বউয়ের দিকে এগোতে গিয়েছিলেন ফার্গুসন, কিন্তু হাত তুলে ভদ্রমহিলা নিরস্ত করতেই ধপ করে বসে পড়ল আর্ম চেয়ারে। অভিবাদন সেরে নিয়ে হোমস বসল পাশের চেয়ারেই। ফ্যাল করে ভীষণ বিস্ময়ে হোমসের দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। হোমস বলল, সবচেয়ে চটপট অপারেশনেই সবচেয়ে কম ব্যথা দেয়। তাই ছোট্ট করে বলি, মিসেস ফার্গুসন, আপনার স্ত্রী রীতিমতো সাধ্বী, অত্যন্ত প্রেমময়ী এবং তার সঙ্গে খুবই জঘন্য ব্যবহার করা হয়েছে। আনন্দে চেঁচিয়ে উঠল ফার্গুসন, প্রমাণ করুন মশাই, আজীবন দাসখত লিখে দেবো আপনাকে। প্রমাণ তো করবই, কিন্তু আপনাকে আহত করে। পরোয়া করি না, আমার স্ত্রী অপরাধিনী নন যদি প্রমাণ করতে পারেন, সব আঘাত সয়ে নেব। বেশ, তাহলে শুনুন। বেকার স্ট্রিটের ঘরে বসে যখন রক্তপাই পিশাচের কাহিনী বলেছিলেন, আমি একদম বিশ্বাস করিনি। ওসব গাল গল্পেই মানায়। অথচ আপনি স্পষ্ট দেখেছিলেন বাচ্চার খাটের পাশ থেকে রক্তমাখা ঠোঁটে উঠে দাঁড়াচ্ছেন আপনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ক্ষত চিহ্ন থেকে রক্তপান করা ছাড়াও অন্য কারণে রক্ত টেনে নেওয়া যায়, এ ধারণাটা আপনার মাথায় এলো না কেন বলতে পারেন? বিষ টেনে বার করার জন্য ইংলিশ ইতিহাসের এক রানী ক্ষতমুখে মুখ দিয়ে রক্ত শুষে বার করেননি? বিষ! দক্ষিণ আমেরিকার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে বাড়িময়। দেওয়ালে ঝোলানো অস্ত্র দেখেই মন টেনেছিল ওই কারণেই। অন্য কোনো বিষও হতে পারত, কিন্তু আমার সহজাত প্রবৃত্তি মন থেকে বলে উঠল বিষ এসেছে ওদের মধ্যেরই কোনো একটা থেকে। পাখি মারা পুচকে ধনুকটার পাশে ছোট্ট কিন্তু শূন্য তুনটা দেখেই বুঝলাম যা ভেবেছি তাই। তীর নেই, তার মানে কিউরারি বা ওই জাতীয় কোনো মারাত্মক শেকড়ের রসে তীরখানা ডুবিয়ে দিয়ে যদি বাচ্চাটাকে খোঁচা মারা হয়, সে বিষ মুখ দিয়ে টেনে সঙ্গে সঙ্গে বার না করলে প্রাণে বাঁচানো যাবে না কিছুতেই। তারপর ধরুন স্প্যানিয়েল কুকুরটার রাতারাতি রোগ হওয়াটা।
আগে অবশ্য কুকুরটার কথা মাথায় আসেনি, দেখা মাত্র বুঝলাম ব্যাপারটা কি। তীরের খোঁচায় কাজ কিরকম হয় দেখার জন্য মোহরা দেওয়া দরকার। কুকুর বেচারার ওপর সেই এক্সপেরিমেন্টই করা হয়েছিল। দেখা গেল বিষের ক্ষমতা মোটেই নষ্ট হয়নি। আপনার স্ত্রী স্বচক্ষে দেখেছেন আপনার বড় ছেলে তার ছোট ভাইকে তীর দিয়ে খুঁচিয়ে পালাচ্ছে। মেরেছেন সেই কারণেই। কাঁতক আর সহ্য করা যায়? মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বিষ টেনে বার করে দিয়েছেন, কিন্তু আপনাকে জ্যাকের কুকীর্তি বলেনি, পাছে আপনার মন ভেঙে যায়। ভালোবাসা কতখানি গভীর হলে এতখানি গোপনতা সম্ভব কল্পনা করতে পারেন? জ্যাকি, একটু আগেই তো দেখলাম ছোট ছেলেকে আপনার আদর করা দেখে নৃশংস ঘৃণা আর পাশবিক হিংসা ফুটে উঠেছে আপনার আদরের বড় ছেলের চোখে মুখে। দেখলাম জানলার সার্সিতে জ্যাকের হিংসায়, কালো ঘৃণায় নিষ্ঠুর মুখের প্রতিবিম্ব। দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম জিঘাংসা কোনোদিন কারোর মুখে এভাবে ফুটে উঠতে আমি কখনো দেখিনি। জ্যাকি! সহ্য করুন মিস্টার ফার্গুসন, সহ্য আপনাকে করতেই হবে। ভালোবাসা বিকৃত চেহারা নিলে এই পথেই চলে। সে ভালোবাসে নিজের মায়ের স্মৃতিকে, ভালোবাসে আপনাকে। সে জানে নিজের শরীরের দুর্বলতা কোথায়। ঠিক তার বিপরীত আপনার ছোট ছেলে, ফুটফুটে সুন্দর, যেন এক দেব শিশু। ঈর্ষার বিষে তাই অমানুষ হয়ে গেছে জ্যাকের মতো ছেলেও। গুড গড, এই যে বিশ্বাসও করা যায় না। ম্যাডাম, আমি কি মিথ্যে বলছি? এতক্ষণ বালিশে মুখ গুজে ফুঁপিয়ে কাঁদছিলেন ভদ্রমহিলা। এবার মুখ ফেরালেন স্বামীর পানে। এ কথা কি তোমাকে বলা যায় বব? আমি চেয়েছিলাম আমি নয় আর কেউ তোমাকে সব বলুক। এই ভদ্রলোকের সেই ক্ষমতা আছে, অলৌকিক ক্ষমতা। চিরকুটে লিখে পাঠালেন, সব জানেন, সমস্ত। আমার প্রেসক্রিপশন যদি শোনেন তো জ্যাককে বছরখানেক সাগরে হাওয়া খাইয়ে আসুন। আচ্ছা মিসেস ফার্গুসন, একটা ব্যাপার এখনো ধোঁয়াটে রয়ে গেল আমার কাছে। বাচ্চাটাকে এই দুদিন ছেড়েছিলেন কোন সাহসে? মিসেস ম্যাসন সব জানে, আমি বলেছি। ঠিক ঠিক, আমিও তাই আঁচ করেছিলাম। ফার্গুসন দুহাত বাড়িয়ে কাঁপতে কাঁপতে বিছানা ধারে এসে দাঁড়িয়েছে। দেখে ফিসফিস করে হোমস বলল, ওহে ওয়াটসন, চলো এবার পালাই। ডোলোরেসের এক হাত তুমি ধরো আর এক হাত আমি ধরছি। তিনজনে বাইরে আসতেই দরজা বন্ধ করে দিয়ে বলল, বাকিটা নিজেদের মধ্যে মিটিয়ে নিক। যে চিঠি পাওয়ার পর কেসের সূত্রপাত, হোমস তার জবাব দিল এইভাবে। বেকার স্ট্রিট, 21শে নভেম্বর। বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, আপনার 19 তারিখের চিঠির জবাবে জানাচ্ছি আপনার মক্কেল মিনসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের সমস্যার একটা সন্তোষজনক সমাধান আমি করেছি। আপনার সুপারিশের জন্য ধন্যবাদ। আপনার বিশ্বস্ত শার্লক হোমস। চিঠি লেখা শেষ হলে আমি বললাম, আচ্ছা শার্লক, তুমি এখানে থাকা অবস্থায় কি করে আঁচ করলে বলো তো বিষক্রিয়ার ব্যাপারটা? শার্লক বলল, এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, ইটস এলিমেন্টারি। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দি সাসেক্স ভ্যাম্পায়ার। গল্প পাঠে রাজীব, শার্লক, ওয়াটসন ও অন্যান্য চরিত্রে রাজীব, ডোলোরেস, মিসেস ফার্গুসন, শাওনি। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি, সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে
পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।